হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিসকোসিটি অফ লিকুইড, তরলের সান্দ্রতা। ভিসকোসিটি অফ লিকুইড অর্থাৎ তরলের সান্দ্রতা আমরা আলোচনা করব। তরলের সান্দ্রতা আলোচনা করার আগে আমরা জানতে হবে যে এই তরলের সান্দ্রতা কখন দেখা যায়। যখন তরল প্রবাহিত হয়, তরল যখন প্রবাহিত হয় তখন কিন্তু এই ভিসকোসিটির টার্মটা ইউজ করব। তো আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র স্ট্রিমলাইন ফ্লো। এই স্ট্রিমলাইন ফ্লোটা কি? স্ট্রিমলাইন ফ্লো বলতে বোঝায় তরল প্রবাহের প্রতিটা বিন্দুতে তরল প্রবাহের বেগ এবং তার অভিমুখটা অপরিবর্তিত থাকলে তাহলে সেই প্রবাহকে বলা হয় স্ট্রিমলাইন ফ্লো। তরল প্রবাহের প্রতিটি বিন্দুতে তরল প্রবাহের বেগ ও তার অভিমুখ অপরিবর্তিত থাকলে তাহলে এই ধরনের প্রবাহকে বলা হয় বা ওই প্রবাহকে বলা হয় স্ট্রিমলাইন ফ্লো। অর্থাৎ এখানে আমরা যে ফ্লো বা ধারা প্রবাহটা নিয়ে আলোচনা করব, সেখানে দেখব তরল প্রবাহের প্রতিটা বিন্দুতে তরল প্রবাহের বেগ এবং তার অভিমুখটা অপরিবর্তিত আছে। এই প্রবাহকে বলবো আমরা স্ট্রিমলাইন ফ্লো বলা হয়। তাহলে একটা ফ্লো অর্থাৎ তরলে একটা প্রবাহ হবে। তো তরলে যখন প্রবাহ হবে তখন ঘটবেটা কী কী ঘটনা ঘটতে পারে? তাহলে চলো দেখা যাক একটা নলের মধ্য দিয়ে যদি কোনো তরল প্রবাহিত হয় কি ঘটে। ধরে নাও এ একটা নল, এই নলের মধ্য দিয়ে তরলের অণুগুলো প্রবাহিত হচ্ছে অর্থাৎ চলমান। তাহলে এই নলের অণুগুলো আছে, নলের অণুগুলি রয়েছে, এই সমস্ত অণুগুলো হচ্ছে নলের দেয়ালের অণু। এবার তরলের অণুগুলো প্রবাহিত হচ্ছে, তো এই সমস্ত অণুগুলো তরলের অণু অর্থাৎ লিকুইড অণুগুলো প্রবাহিত হচ্ছে। তাহলে এইরকম লিকুইড অণুগুলো প্রবাহিত হচ্ছে। তাহলে দেখব এই যে নলের যে সমস্ত মলিকুল রয়েছে সেই মলিকুলের সঙ্গে তরলের মলিকুলের একটি ফোর্স কাজ করে, আর এই ফোর্সের নাম হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে দুটি যখন ভিন্ন জাতীয় মলিকুলের মধ্যে আকর্ষণ বল, আর সেই আকর্ষণ বলকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। তাহলে এই আকর্ষণ বলটা বলা হয় অ্যাডহেসিভ ফোর্স বলা হয়। এখন এই নলের অণুগুলো স্থির, এক যা স্থির আছে, এবং তরল যখন প্রবাহিত হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে যাবে, তাহলে এই স্থির অণুগুলো তরলের অণুগুলিকে টানবে অর্থাৎ আকর্ষণ করবে। যেহেতু নলের অণুগুলো স্থির, তাহলে ওই নলের কাছাকাছি বা দেয়ালের কাছাকাছি থাকা অবস্থিত অণুগুলি তরল অণুগুলো স্থির থাকবে, কারণ আকর্ষণ বলের জন্য। অর্থাৎ এই সমস্ত ওয়াটার বা লিকুইডে যে মলিকুলগুলো নেওয়া হয়েছে
সেইগুলো স্থির হয়ে যাবে। তার মানে এদের বেগ প্রায় শূন্য, এদের বেগ প্রায় শূন্য। তার কারণ আমি বললাম যে আমরা যে পাত্র নিয়েছি সেই পাত্রের দেয়ালে যে সমস্ত অণু আছে তাদের অ্যাডহেসিভ ফোর্সের জন্য এই সংলগ্ন যে সমস্ত মলিকুল আছে অর্থাৎ লিকুইড মলিকুল তাদের বেগ প্রায় শূন্য হয়ে যাবে। তার কারণ অ্যাডহেসিভ ফোর্স, তার কারণ এই অণুগুলো স্থির হওয়ার জন্য তরলের অণুগুলিকে স্থির করে দেয় অ্যাডহেসিভ ফোর্সের মাধ্যমে। এবার যতই আমরা ধীরে ধীরে সেন্টারের দিকে এগিয়ে আসবো ততই কিন্তু অ্যাডহেসিভ ফোর্সটা কমে যায়। কিন্তু অ্যাডহেসিভ ফোর্স কমে গেলেও তরল অণুর মধ্যে কোহেসিভ ফোর্স থেকে যায়। অর্থাৎ দুটি অণুর মধ্যে যে আকর্ষণ কাজ করবে এই আকর্ষণ হচ্ছে কোহেসিভ ফোর্স বলা হয়। কোহেসিভ ফোর্স থেকে যায়। তো আমরা এখানে দুটো ফোর্স দেখতে পাচ্ছি, অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্সটা দেখব ওই নলের পাত্রের দেয়ালের কাছাকাছি থাকা অণুগুলির মধ্যে। যতই আমরা সেন্টার দিকে আসবো অ্যাডহেসিভ ফোর্সটা কমে যায়। তার মানে যত সেন্টার দিকে আসবো তরলের অণুগুলোর বেগ বাড়বে। অর্থাৎ এখানে অ্যাডহেসিভ ফোর্স অনেকটা স্ট্রং থাকার জন্য বেগ প্রায় শূন্য, যত আমরা সেন্টারের দিকে আসবো বেগটা বাড়বে, কারণ অ্যাডহেসিভ ফোর্সটা কম। এবার যখন বেগ বাড়ছে বা বেগ তৈরি হচ্ছে কিন্তু অণুর মধ্যে কোহেসিভ ফোর্স থাকে, আর এই কোহেসিভ ফোর্সের জন্য তরলে বিভিন্ন স্তরের বেগকে বাধা সৃষ্টি করে, আর এই বাধাটাই হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে সান্দ্রতা বা ভিসকোসিটি বলতে আমরা কী বুঝবো? তাহলে একটা তরলের স্তর কল্পনা করি, যে স্তরগুলো একটা নির্দিষ্ট ভেলোসিটি রয়েছে। তাহলে আমরা বুঝলাম অ্যাডহেসিভ ফোর্সের জন্য এই দেয়াল সংলগ্ন যে সমস্ত স্তর রয়েছে, অর্থাৎ এই স্তরে যে একটা স্তর কল্পনা করছি, যে স্তরে মলিকুল রয়েছে এই স্তরকে অ্যাডহেসিভ ফোর্সের জন্য আটকে দিয়েছে। তাহলে এর বেগটা প্রায় শূন্য, বেগটা প্রায় শূন্য হয়। এবার পরের স্তরটার বেগটা কিন্তু বাড়বে, কারণ অ্যাডহেসিভ ফোর্সটা আর থাকে না। তারপরের স্তরটা আরও বেগ বাড়বে, তার কারণ দেখব তাদের অ্যাডহেসিভ ফোর্সটা আরও কমে যায়, কিন্তু কোহেসিভ ফোর্স থাকে। আর এই কোহেসিভ ফোর্স থাকার জন্য একটা স্তরের বেগকে অপর স্তরের বেগের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করবে, এবং অপর স্তরের বেগটাকে, যে বেগের ভেলোসিটি বেশি, গতিবেগ বেশি, সেই বেগটাকে টেনে ধরবে। অর্থাৎ এই বেগটা যদি বেশি বেগ হয় তাহলে এখানে যে সমস্ত তরলের অণুগুলো আছে কোহেসিভ ফোর্সের জন্য অপর স্তরে যে সমস্ত অণুগুলো আছে সেই অণুগুলিকে টেনে ধরবে। আর টেনে ধরলে এই অণুগুলিকে টেনে ধরলে এর বেগটা কমানোর চেষ্টা করবে, আর কমানোর যে চেষ্টা করছে এইটাই হচ্ছে ভিসকোসিটি অফ লিকুইড। অর্থাৎ কোহেসিভ ফোর্সের জন্য ফোর্স এর জন্য তরল স্তরের বেগের হ্রাস ঘটে, অর্থাৎ বেগটা কমে যায়। এই বেগটা কী করে হ্রাস ঘটে না, তরল স্তরের অপর তরল স্তরেরকে তার আপেক্ষিক বেগটা কমিয়ে দেয়। অর্থাৎ একটা ড্র্যাগিং ফোর্স কাজ করছে, মানে পশ্চাৎবর্তী একটা বল কাজ করে। তাহলে এই যে নল রয়েছে, নলের দেখব যতই আমরা সেটার দিকে যাচ্ছি বেগ বৃদ্ধি পাচ্ছে, এরকম বেগ বৃদ্ধি পায়। তারপরে বেগটা আবার কমতে একদম এখানে বেগটা শূন্য হয়ে যায়। এবার সেন্টারের বেগটা সবচেয়ে বেশি থাকবে, কারণ এখানে অ্যাডহেসিভ ফোর্সটা সবচেয়ে কম। তাহলে এই বেগটা যে ফোর্স বেশি আছে, তাহলে পাশে থাকা যে সমস্ত তরলের স্তর আছে কোহেসিভ ফোর্সের জন্য এই বেগটাকে কমানোর চেষ্টা করবে। অর্থাৎ একটা ড্র্যাগিং ফোর্স সৃষ্টি করছে, মানে পশ্চাৎবর্তী একটা বল কাজ করছে, যে বলের কারণে
সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন তরল স্তরটা গতিবেগ হ্রাসপ্রাপ্ত হয়। এই যে বলের সাহায্যে গতিবেগটাকে কমিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় ভিসকোসিটি বা ভিসকাস ফ্লো বলা হয়, ভিসকাস ফোর্স বলা হয়। তাহলে এই ভিসকাস ফোর্স বা ড্র্যাগিং ফোর্স, এই ফোর্সটা এক প্রকারে তরল স্তরের মধ্যে ইন্টারনাল ফ্রিকশনাল ফোর্স। এই ফোর্সটা হচ্ছে এক প্রকারে ইন্টারনাল ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমরা ধরে নিই দুটি তরলের স্তর, এ একটা তরলের স্তর আর এইখানে একটা তরলের স্তর, যেটা নল রয়েছে, দিস ইজ এই নল, এরকম নল রয়েছে, এই নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। তো এই যে তরলের স্তর, এই ক্ষেত্রফলটা আমরা ধরে নিচ্ছি এ, তরল স্তরের ক্ষেত্রফল এ, মানে এরিয়াটা বা ক্ষেত্রফল আমরা ইজিক্যাল টু এ। তাহলে দুটো ক্ষেত্রফল একই হবে এবং দুটি লেয়ারের মধ্যে দূরত্ব রয়েছে ডিএক্স দূরত্ব রয়েছে এবং দুটো লেয়ারের মধ্যে বেগের পার্থক্য কতটা বেগের পার্থক্য আছে সেটা হচ্ছে ডিভি বেগের পার্থক্য রয়েছে এবং দুটো লেয়ারের মধ্যে দূরত্ব হচ্ছে ডিএক্স। এরকম যদি হয় তাহলে একটা তরল স্তরের যে বেগ, অপর বেগ কিন্তু পেছন দিকে টানার চেষ্টা করবে, তার কারণ কোহেসিভ ফোর্স। তাহলে এর ফলে একটা ফ্রিকশনাল ফোর্সের কাজ হচ্ছে, মানে দুটি তরল স্তরের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলে কাজ হচ্ছে। তাহলে এই ফোর্সটা কার উপর নির্ভরশীল? দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স বা এটাকে ভিসকাস ফোর্স বলা হয়। এই ফোর্সটা কার উপর নির্ভরশীল? আমরা ফোর্সটাকে এফ দিয়ে ডিনোট করলে কার উপর নির্ভরশীল হবে? দেখো, ক্ষেত্রফল যত বাড়বে তত বেশি কিন্তু ঘর্ষণ হবে। তাহলে ক্ষেত্রফল বাড়লে ঘর্ষণ বা ফ্রিকশনাল ফোর্সটা বাড়বে, তার মানে ক্ষেত্রের সঙ্গে ফ্রিকশনাল ফোর্স কিন্তু সমানুপাতিক। তাহলে এ এর সঙ্গে সমানুপাতিক। আবার দেখব, তরলের স্তর যদি স্থির থাকে তাহলে ঘর্ষণ বল নেই। যখনই তরলের স্তরগুলো প্রবাহিত হবে তখনই কিন্তু ঘর্ষণ বলের উদ্ভব হয়। আবার যত বেশি স্পিড বাড়বে তত কিন্তু ঘর্ষণ বল বেশি হবে। তার মানে বেগের পার্থক্য যত বেশি হবে ঘর্ষণ বল কিন্তু তত বেশি হবে, অর্থাৎ এফ প্রপোর্শনাল টু ডিভি। আবার দেখব, দুটো তরলের স্তর যত কাছাকাছি থাকবে তত কিন্তু ঘর্ষণ বলটা বাড়বে। তাহলে তখন যত বেশি ঘর্ষণ বাড়বে, যত তরলের স্তর কাছে থাকবে ঘর্ষণটা বাড়বে, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল ডিএক্স। তো এই তিনটে রাশিকে যদি আমি একসঙ্গে লিখি, এ প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডিএক্স, তাহলে এই প্রপোর্শনালটাকে তুলতে হলে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, সেটা হচ্ছে ইটা এ ডিভি বাই ডিএক্স। তো ইটার সমান কি হবে? ইটার সমান এফ বাই এ ডিভি বাই ডিএক্স। এই ইটাকে বলা হয় ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তো এই ভিসকোসিটি কোএফিসিয়েন্ট আমরা কিভাবে ডেফিনেশন করব? যদি এ সমান 1 সেমি স্কোয়ার হয় এবং বেগের পার্থক্য যদি 1 সেমি পার সেকেন্ড হয় এবং দুটি তরল স্তরের মধ্যে দূরত্ব যদি 1 সেমি হয়, তাহলে এই ইকুয়েশনে বসালে কী হবে? এটা ইজ ইকুয়াল টু এফ হবে। অর্থাৎ এরকম একটা কন্ডিশনে আমরা দেখব যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে সেটি হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তার মানে দুটি তরল স্তরের মধ্যে দূরত্ব 1 একক রাখলে এবং দুটি তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য 1 একক হলে তাদের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে
সেটি হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অর্থাৎ সান্দ্রতা গুণক। তাহলে এর ইউনিটগুলো কী হবে? এই ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ইউনিট কী হবে? আমরা শেষ পদ্ধতিতে ইউনিট বের করব এবং এসআই পদ্ধতিতে ইউনিট বের করব। এই ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ইউনিট কী আসবে? আমরা ইউনিটটা দেখব। সিজিএস পদ্ধতিতে ইউনিট কী আসবে? এইটার সময় লিখেছিলাম আমরা এফ বাই এ ডিভি বাই ডিএক্স। তাহলে শেষ বইতে ফোর্সের একক হয় ডাইন, আর ক্ষেত্রফল হচ্ছে সেমি স্কোয়ার, ভেলোসিটি দিয়ে আছে তো সেমি পার সেকেন্ড, আর এক্স হচ্ছে দুটি তরলের মধ্যে দূরত্ব, সেটা আমরা সেমি দিয়ে প্রকাশ করব। তাহলে এই সেমি কাটবে, রাইট, এই সেমি কাটবে। তাহলে পড়ে থাকলো ডাইন, সেকেন্ডটা উপরে তুললে হবে সেকেন্ড, আর সেমিটা রয়েছে সেমি -2। এই ইউনিটটা আসবে। আবার আমরা এসআই পদ্ধতি যদি ইউজ করি তাহলে এটার সমান এফ বাই এ ডিভি বাই ডিএক্স। তাহলে ফোর্স হচ্ছে নিউটন, এ হচ্ছে মিটার স্কোয়ার, মিটার পার সেকেন্ড অ্যান্ড মিটার কাটলো। তাহলে নিউটন সেকেন্ড মিটার -2। তো এসআই পদ্ধতিতে তার ইউনিটটা কিন্তু এইটা আসবে। এবার আমরা জানব যে এই ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বা তরলের সান্দ্রতা ওপর কোন কোন বিষয় নির্ভর করে। তরলের সান্দ্রতা নির্ভর করবে নাম্বার 1 ফ্যাক্টর তরলের আন্তঃরাণবিক আকর্ষণ বল অর্থাৎ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। তরলের আন্তঃরাণবিক আকর্ষণ বল এর উপর নির্ভর করে তরলের সান্দ্রতা। তাহলে ভাবো যে একটা নলের মধ্য দিয়ে তরলের প্রবাহ ঘটছে। এই নলের মধ্য দিয়ে তরলের প্রবাহ ঘটছে। তাহলে বিভিন্ন লেয়ার রয়েছে আর বিভিন্ন লেয়ারে বিভিন্ন গতিবেগ রয়েছে। আমি সাপোজ দুটো লেয়ার নিয়ে আমি ভাবছি। তো লেয়ার মানে এখানে কিন্তু অসংখ্য অণু নিয়ে লেয়ার তৈরি হয়েছে, আর সেই লেয়ারে যে সমস্ত অণু আছে এই প্রত্যেকটা অণু কিন্তু তরলের অণু। যে কোনো তরল হতে পারে, সেটা জল হতে পারে বা গ্লিসারল হতে পারে, অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, এরকম রয়েছে। এবার অণুর মধ্যে আকর্ষণ বল বিরাজমান। তাহলে এই স্তরের অণুগুলির সঙ্গে এই স্তরের অণুগুলির মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। যত অ্যাট্রাকশন কাজ করবে তত কিন্তু একটা তরলের স্তরের বেগটাকে কমিয়ে দেবে। তাহলে এই আকর্ষণ বলটা হচ্ছেই আমাদের ইন্টারনাল ফ্রিকশনাল ফোর্স, এটাকে ভিসকাস ফোর্স বলা হয়। যে ভিসকাস ফোর্সটা সৃষ্টি হচ্ছে কোহেসিভ ফোর্স থেকে। তাহলে এরকম কোহেসিভ ফোর্স আছে, আর এই ফোর্সের জন্য তরল প্রবাহের বেগটা কমে যাচ্ছে। যত ফোর্স বেশি হবে তত কিন্তু এই প্রবাহকে আটকে দেবে, অর্থাৎ এটাকে বলা হয় ভিসকাস ফোর্স। তাহলে এই ভিসকাস ফোর্স যত বেশি হবে ততই কিন্তু তরলের প্রবাহ আটকে যাবে, অর্থাৎ স্থির হবে, গতিবেগ কম হবে। আর এটাকে আমরা বলছি সান্দ্রতা। তাহলে তরলের অণুর মধ্যে আকর্ষণ বল যত বেশি হবে, এই আকর্ষণ বল যত বেশি তাহলে ভিসকাস ফোর্সটা তত বেশি হবে, আর যত ফোর্স বেশি হবে তরলের প্রবাহকে ধরে রাখবে, তার মানে প্রবাহ ঘটবে না,
অর্থাৎ তরল প্রবাহের গতিবেগটা কম হবে। অর্থাৎ এখানে জানা গেল যে সমস্ত লিকুইডের মধ্যে আকর্ষণ বলটা খুব বেশি হয় তাদের তরল প্রভাবে বা সে সমস্ত লিকুইডের প্রভাবটা খুব কম হবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। ধরো এই ওয়াটার মলিকুলের সঙ্গে ওয়াটার মলিকুলের এইচ বন্ডিং ঘটে। তাহলে এ একটা ধরো স্তর রয়েছে আর সেকেন্ড স্তরে এটা। তাহলে এই দুটি স্তরের মধ্যে ওয়াটার মলিকুলে এইচ বন্ডিং ঘটে, যে এইচ বন্ডিংয়ের জন্য তরলের স্তরে যে প্রবাহকে বাধা দিচ্ছে। আবার ধরো আমি অ্যালকোহল বললাম, জাস্ট ধরো অ্যালকোহল ওইচ রয়েছে, এখানে অ্যালকোহল রয়েছে, অক্সিজেন, এটা হাইড্রোজেন। তাহলে এখানে একটা তরলের স্তর রয়েছে আর নিচে একটা তরলের স্তর রয়েছে। তো দুটি তরলের স্তরের মধ্যে এইচ বন্ডিং কাজ করছে, আবার এইটার সঙ্গে এটা ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করছে। ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, আর এখানে হচ্ছে এইচ বন্ডিং কাজ করে। এবং যদি আমি ইথারের কথা ভাবি, ধরো ইথার মলিকুলের মধ্যে ইথার মলিকুল ধরো একটা লেয়ারে রয়েছে আর পরের লেয়ারে ইথার মলিকুল রয়েছে, ইথারের সঙ্গে ইথার। তাহলে এই ইথার মলিকুলের সঙ্গে ইথার মলিকুলে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা হচ্ছে ভ্যান ডার ফোর্স। এবার একটু ভাবো যে কোন ফোর্সটা বেশি হয়? এইচ বন্ডিং ফোর্সটা অনেক বেশি ডমিনেট করবে, অনেক বেশি প্রিডমিনেটিং করবে ওভার ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে এই জলের ক্ষেত্রে দেখব যে জলের ক্ষেত্রে প্রবাহ যদি হয় তার প্রবাহের মানটা কম হবে, তারপরে কম হবে এখানটায়, কারণ হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, আর এখানে ভ্যান ডার ফোর্সটা খুব দুর্বল। ইথার মলিকুলগুলো প্রভাব বেশি হবে, কারণ ফোর্স দুর্বল হলে ভিসকাস ফোর্সটা দুর্বল হবে এবং তরলের প্রভাব বেশি হবে, কারণ ফোর্স দুর্বল মানে কম করে টেনে রাখছে, আর কম করে টেনে রাখলে প্রভাবটা বেশি হবে। তাহলে এখানে দেখব নাম্বার 1, দ্যাট ইজ ভিসকাস ফোর্স বা সান্দ্রতা বেশি হবে ওয়াটার মলিকুল, তারপরে দেখব ইথানল, তারপরে দেখব ইথার মলিকুল। তার মানে স্পিড, প্রবাহ বেগ বেশি হবে ইথার মলিকুল, তারপরে ইথানল, তারপরে ওয়াটার। অর্থাৎ ওয়াটার ইথার এবং অ্যালকোহলের তুলনায় তার বেগটা কিন্তু কম আসবে। তাহলে এইভাবে আমরা বিচার করতে পারি যে কোনো মলিকুলের মধ্যে ইন্টারনাল ফ্রিকশনাল ফোর্সের সাহায্যে তার গতিবেগ কী হবে। আবার ধরো যে সমস্ত মলিকুল খুব ঘন হয়, মানে ডেন্সিটি বেশি, তাদের ফোর্স বেশি হবে, তার কারণ ডেন্সিটি বেশি হলে অণুগুলো খুব কাছাকাছি থাকে, আর অণুগুলি কাছে থাকলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়। তো এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বেশি হলেই তরলের প্রভাব কমবে। তার মানে যে সমস্ত মলিকুল খুব কাছে থাকে, অর্থাৎ যাদের খুব ঘন মলিকুল মানে ডেন্সিটি বেশি, তাদের ক্ষেত্রে ভিসকাস ফোর্সটা বেশি হবে, তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেক কমে যাবে। অর্থাৎ মধুর কথা চিন্তা করলে বা অয়েল তেলের কথা চিন্তা করলে বা গ্লিসারিনের কথা চিন্তা করলে এদের কিন্তু সান্দ্রতা বেশি, কারণ এই সমস্ত কম্পাউন্ডগুলো বা যৌগের মধ্যে মলিকুলগুলো খুব কাছে থাকে, আর কাছে থাকলেই তাদের ইন্টারনাল ফোর্সটা বা ফ্রিকশনাল ফোর্সটা অনেক বেশি হয়। তো এই কারণে দেখবো আমরা মধু, গ্লিসারাইন বা অয়েলগুলোর সান্দ্রতা বেশি, তাদের প্রভাব হার কিন্তু কম। আরেকটা ফ্যাক্টর আমরা দেখব, সেটা হচ্ছে উষ্ণতা ফ্যাক্টর রয়েছে। তো এই উষ্ণতা ফ্যাক্টরটা উপর নির্ভর করে সান্দ্রতা। আমি দুটো তরলের স্তর কল্পনা করছি,
এই স্তরের মধ্যে মলিকুল রয়েছে। আরেকটা স্তর, এইখানেও মলিকুল রয়েছে। এবার দুটি স্তরের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, যে ফোর্সের কারণে একটি স্তরের বেগটাকে বাধা সৃষ্টি করছে। এবার যদি আমরা বাইরে থেকে টেম্পারেচার দিই, উষ্ণতা বৃদ্ধি করা হলো, উষ্ণতা বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করা হলো। যখনই উষ্ণতা বৃদ্ধি করব, অণুগুলির মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে, তার মানে ফ্রিকশনাল ফোর্স কমবে। অণুগুলির মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পেলে তাদের মধ্যে ফ্রিকশনাল ফোর্স বা ভিসকাস ফোর্স বা সান্দ্রতা কমে যায়। কারণ ইন্টারনাল যে সমস্ত ফোর্সগুলো রয়েছে, দ্য কোহেসিভ ফোর্স বা ভিসকাস ফোর্স বলা হয়, তাদের মানটা কমে যাবে, অর্থাৎ ভিসোসিটি কমবে। ভিসোসিটি যত কমবে তত কিন্তু প্রবাহ বেগ কিন্তু বাড়বে। তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভিসোসিটি কমে এবং প্রবাহ বেগের মানটা বৃদ্ধি পাবে।